সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি সোহেল তামজিদ হিরো স্বাগত জানাই এসএফ টিভির নিয়মিত আয়োজন জনতার জিজ্ঞাসা অনুষ্ঠানের পক্ষ থেকে। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন এবং শুনছেন, আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের উপর এসএফ টিভির পক্ষ থেকে। সম্মানিত দর্শক, এসএফ টিভির নিয়মিত আয়োজন জনতার জিজ্ঞাসা অনুষ্ঠানের আজকে আমাদের আমন্ত্রিত অতিথি এসএফ টিভির স্টুডিওতে যিনি উপস্থিত হয়েছেন আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে, তিনি হলেন চুয়াডাঙ্গা তথা আলমডাঙ্গা উপজেলার কৃতি সন্তান, ছাত্র রাজনীতির এক অনন্য মুখ, বাংলাদেশ ছাত্রপক্ষ কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক রাকিব মাহমুদ। আমরা আজকে এই জনতার জিজ্ঞাসা অনুষ্ঠানের মাধ্যমে, যেহেতু বিএসপি যে একটি ছাত্র সংগঠন তৈরি হয়েছে একেবারেই নতুন, সেক্ষেত্রে যেহেতু একটি কেন্দ্রীয় পোস্ট ভেরি করছেন আলমডাঙ্গার ছেলে হিসেবে দক্ষ একজন ছাত্রনেতা, সে ছাত্রনেতার সাথে আমরা জনতার জিজ্ঞাসা নিয়ে ওনার সাথে আমরা কিছু প্রশ্ন রাখবো, উনি সেই অনুযায়ী আমাদের প্রশ্নের উত্তর দিবেন। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাকিব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমরাও ভালো আছি। যেহেতু আজকের অনুষ্ঠানে আপনি আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, জনতার জিজ্ঞাসা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কারণে এসএফ টিভির পক্ষ থেকে আপনার প্রতি আন্তরিক অভিবাদন জ্ঞাপন করছি। অনেক ধন্যবাদ। এসএফ টিভি পরিবারের এই আয়োজনের অংশ হতে পেরে, এখানে আসতে পেরে, এসএফ টিভির সকল দর্শক শ্রোতা এবং কলাকুশলী সহ আপনি উপস্থাপক হিসাবে আছেন সহ যারা এর পেছনে পরিশ্রম দিয়ে এমন একটি চ্যানেলকে আলমডাঙ্গাতে দাঁড় করিয়েছে এবং করানোর চেষ্টা করছে, সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি এখানে আসতে পেরে খুবই সম্মানিত বোধ করছি। ধন্যবাদ। দর্শক, যেহেতু আজকে আপনাদের প্রশ্ন একটা থাকতেই পারে যে হঠাৎ করে কেন হচ্ছে যে জনতার জিজ্ঞাসা অনুষ্ঠানে ছাত্র নেতাদেরকে আমরা নিয়ে আসছি। আসলে আগামীর ভবিষ্যৎ হচ্ছে যে ছাত্ররাই, এবং আগামীর রাজনীতির যে শক্ত অবস্থান তৈরি করে এবং রাষ্ট্রের জন্য কাজ করার যারা স্বপ্ন দেখেন, এই ছাত্ররাই আগামী দিনেই তারা এদেশের কর্ণধার হবেন। সেজন্য জনগণ আসলে ছাত্রদের কাছে অনেক কিছু জানতে চায়। আগামী জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আসলে এবি পার্টির যে ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনের ছাত্র নেতাদের আসলে নির্বাচনকে ঘিরে তাদের যে কর্মকাণ্ড পরিচালনা হচ্ছে, সেই কর্মকাণ্ড সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আপনার কাছে আমরা প্রথম প্রশ্ন রাখতে চাই, জনতার জিজ্ঞাসা যেহেতু অনুষ্ঠান, জনতার প্রশ্নই আপনার কাছে আমরা রাখবো। সেটা হলো, যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একেবারে সন্নিকটে 12ই ফেব্রুয়ারি, এই নির্বাচনে বাংলাদেশ এবি পার্টির যে ছাত্রপক্ষ যে সংগঠন, এই সংগঠনের পক্ষ থেকে এই নির্বাচনে আসলে তারা তাদের কিভাবে পার্টিসিপেশন রাখছেন? ধন্যবাদ। এখন বাংলাদেশ ছাত্রপক্ষ এটা আসলে এবি পার্টির সংগঠন, ব্যাপারটা এরকম না, বাট আমরা এবি পার্টির ভারতী প্রতিম সংগঠন আর কি। তো লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির যে ব্যাপারটা আমাদের মধ্যে ওইটা নাই। তবে আমরা আসলে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সাধারণত গণভোটে হ্যাঁ এর প্রচার উপলক্ষে শুধুমাত্র কাজ করতেছি। এছাড়া জামায়াত ইসলামের সাথে এবি পার্টির যে জোট, এই জোটের সিদ্ধান্ত আসলে একটা প্রচণ্ড টালমাটাল অবস্থার মধ্য দিয়ে এই সিদ্ধান্তটা আসলে এবি পার্টি নিয়েছে। কিন্তু এই সিদ্ধান্তের সাথে আমাদের অনেকাংশের দ্বিমত রয়েছে, ভিন্ন মত রয়েছে। তো সেই জায়গা থেকে আসলে আমরা দলীয় লেজুর বৃত্তি হয়ে আসলে জোটের জন্য এইভাবে আমাদের নির্দেশনা নেই। আমরা আসলে আমাদের ছাত্র রাজনীতিটাকে টিকিয়ে রাখার জন্য যতটুকু কাজ করার দরকার, জনগণের জন্য, ছাত্রদের জন্য যতটুকু করার দরকার আমরা ঠিক ততটুকুই করব। অন্যান্য যে কোনো ছাত্র রাজনীতির যে অঙ্গ সংগঠনগুলো আছে, সেই সংগঠনগুলো যেভাবে লেজুর বৃত্তি হয়ে কাজ করছে, আমাদের জায়গাটা এটা না। আমরা একটু ভিন্ন উপায়ে আসলে আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করছি। যেহেতু আপনাদের জোট সঙ্গে হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী একটি বৃহত্তর দল, অর্থাৎ আপনাদের জোটের ভিতরে সবচেয়ে একটি বৃহত্তর দল, এই দলের একটা ছাত্র সংগঠন আছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, তাদের সাথে কি একসাথে করে কি একসাথেই তারা আপনারা মাঠে কাজ করছেন, নাকি আপনারা আপনাদের ভিন্নভাবে কাজ করছেন? দেখুন, ইসলামী ছাত্র শিবির তাদের দীর্ঘদিনের রাজনৈতিক ইতিহাস আছে। আমরা অত্যন্ত নতুন একটি দল, খুবই সন্নিকটে, এই অল্প সময়ের মধ্যে আমরা 2023 সালে আমাদের ছাত্র সংগঠনটি শুরু করেছি। তো এই অল্প সময়ের মধ্যে আসলে আমরা আমাদের নিজেদেরকে গোছানোর জন্য এবং আমরা যে আইডিয়া থ্রো করতে চাই, উই হ্যাভ এ প্ল্যান অ্যান্ড উই ওয়ান্ট টু অ্যাপ্লাই দিস। তো আমরা কথাটা এই জন্য বললাম যে আমরা যে প্ল্যান নিয়ে এগোচ্ছি, এই প্ল্যানটা আমরা জনগণের মাঝে, শিক্ষার্থীদের মাঝে অ্যাপ্লাই করতেছে এবং প্র্যাকটিক্যালি প্রস্ফুটিত করতে চাই। তো সেই জায়গা থেকে
আমরা ইসলামী ছাত্র শিবিরের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক আছে, বাট তাদের রাজনৈতিক আদর্শ এবং আমাদের রাজনৈতিক আদর্শর মতো পার্থক্য আছে, ভিন্নতা আছে। সব মিলিয়ে ভোটের উদ্দেশ্যে আমরা আসলে এইভাবে একত্রিত হয়ে অফিসিয়ালি আমরা কাজ করছি না। আমাদের নিজস্ব যে রাজনীতি আছে আমরা সেইটাকে দাঁড় করানোর চেষ্টা করছি, এবং আমরা শুধুমাত্র এই মুহূর্তে গণভোটের প্রচারণার জন্যই শুধুমাত্র বাংলাদেশ ছাত্রপক্ষ থেকে কাজ করছি। একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, যেহেতু আপনি আলমডাঙ্গার ছেলে এবং আপনি যে ছাত্র সংগঠনের একটা পোস্ট ভেরি করছেন সেটা কেন্দ্রীয় লেভেলের একটা পোস্ট ভেরি করছেন, আমরা যতটুকু জানি আপনি সহ সম্পাদক বিএসপির। তো সেই জায়গা থেকে এখানকার ছাত্র সমাজের ভিতরে এবং সাধারণ মানুষের ভিতরে একটা কথা চাউর আছে যে আপনি নাকি ইতিপূর্বে এই বিএসপিতে জয়েন করার আগে নাকি আপনি ছাত্রলীগের একটা সক্রিয় সদস্য ছিলেন, এই বিষয়টা কি একটু পরিষ্কার করবেন? না, বিষয়টা এরকম না মোটেও। এই বিষয়টা চাউর হয়েছে আমি যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আলমডাঙ্গা উপজেলা শাখার কনভেনার বা আহ্বায়ক হিসেবে জয়েন করেছিলাম, তখন একটা কুচক্রী মহল এই আলোচনাটা তুলেছিল, লেখালেখি করেছিল। বিষয়টা মোটেও এরকম না। তারা যেই বিষয়টাকে কেন্দ্র করে এই কথাটা চাউর করছিল, আমি সেই বিষয়টা একটু ক্লিয়ার করি সংক্ষেপে। 2022 সালের একটা ডামাডোল একটা সময়ের মধ্য দিয়ে যখন আলমডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থীরা যাচ্ছিল, আপনি জানেন যে তখন শিক্ষকদের সাথে একটা বৈষম্যমূলক আচরণ করা হচ্ছিল। তখন আমরা একটা আন্দোলন করেছিলাম, ওই আন্দোলনটা সম্পূর্ণ আমার নেতৃত্বে হয়েছিল এবং সাধারণ শিক্ষার্থীর ব্যানারে হয়েছিল। সেই আন্দোলনে অনেক শিক্ষার্থী জয়েন করেছিল, ছাত্রলীগের নেতা কর্মীরাও ছিল। তো সেইখানকার দু একটা ছবি নিয়ে কুচক্রী মহল বা একটা শ্রেণী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রলীগও কি সংযুক্ত ছিল? না, ব্যাপারটা মোটেও এরকম না। দেখেন, একটা ছোট্ট একটা শহরে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে, তো সবার সাথে সবার একটা কানেক্টিভিটি থাকতে পারে, এটা কোনো ধরনের ক্রাইম না। তো বিষয়টা হচ্ছে আমরা যখন কোনো ধরনের ছাত্র রাজনীতিতে জয়েন করিনি, সেই সময়ে আমরা ছাত্র রাজনীতিতে জয়েন না করলেও কোনো একটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, যেটা যৌক্তিক আন্দোলন, সাধারণ জনগণের আন্দোলন, সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন। এমন একটি আন্দোলন থেকে উঠে আসা কোনো শিক্ষার্থী পরবর্তীতে যদি ছাত্রলীগ করে থাকে, তার দায়ভার ব্যক্তিগতভাবে তার যাবে। আমরা যারা ছাত্রলীগ করিনি কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা জয়েন করেছে, বা আমরা যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে আন্দোলন করেছি, তো এই দায়ভারটা তো আসলে আমরা নেব না। যেহেতু আপনি সুন্দর করেই জনতার যে জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসাটা আপনি একটু ক্লিয়ার করলেন। আপনি আলমডাঙ্গার সন্তান এবং আলমডাঙ্গায় বিশেষ করে ছাত্র রাজনীতির কার্যক্রম আপনি চালিয়ে যাচ্ছেন, যদিও বা আপনি একজন কেন্দ্রীয় রাজনৈতিক নেতা, ছাত্র রাজনৈতিক নেতা। তো সেক্ষেত্রে ছাত্রদের স্বার্থ সংশ্লিষ্ট কাজ করেছেন এই অবধি, এরকম কোনো দৃশ্যমান কাজ আছে অ্যাজ এ ছাত্র লিডার হিসাবে? দেখেন, আমরা আসলে আমার খুব ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের সাথে মেলামেশা করি এবং তাদের দুঃখ সমস্যা সমাধানের চেষ্টা করি। তো আমি যখন ক্লাস 7-এ পড়ি, তখন থেকে আমার বন্ধুদের সাথে আমাদের একটা আলাদা কমিউনিটি তৈরি করেছিলাম। সেই কমিউনিটি নিয়ে আমরা মানুষের সাহায্য করার জন্য কাজ করতাম। তো ছাত্র রাজনীতির যে ব্যাপারটা, আমি যখনই সুযোগ পেয়েছি এই অঞ্চলের মানুষদের জন্য কিছু করার, আমি তখনই কাজ করেছি। আপনি জানেন যে দীর্ঘদিনের এই অঞ্চলে একটা লাইব্রেরির খুব সংকট, সেই লাইব্রেরি নিয়ে আমরা আন্দোলন গড়ে তুলেছি। আমরা একটি লাইব্রেরিকে এখানে প্রতিষ্ঠিত করেছি। শুধুমাত্র একটি লাইব্রেরি প্রতিষ্ঠায় নয়, বরং আমি যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আলমডাঙ্গা উপজেলা শাখার আহ্বায়ক হই, আমি চেষ্টা করেছি এই জায়গাটাকে কাজে লাগিয়ে একটা ইতিবাচক কোনো পরিবর্তন আলমডাঙ্গায় আনা যায় কিনা। আমি সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে এবং সুশীল শ্রেণী অন্যান্য সমাজ সবার সাথে সমন্বয় করে আলমডাঙ্গা পাবলিক লাইব্রেরি খুব রিসেন্ট কিন্তু বন্ধ হওয়া ছিল, কিন্তু খুব রিসেন্ট আবার চালু হয়েছে, আপনি দেখেছেন। তো এইটা আমি আবার চালু করার চেষ্টা করেছি এবং আমাদের সকলের প্রচেষ্টা এটা হয়েছে। আমি মনে করি যে আলমডাঙ্গা শিক্ষার্থীদের জন্য এটা আমাদের একটা অর্জন। এছাড়াও আলমডাঙ্গা সরকারি কলেজের যে স্কুল ড্রেসটি ছিল, এটা নিয়ে একটা মতবিরোধ ছিল। একটা হচ্ছে ঘিয়া কালারের শার্ট, এটা অনেকের কাছে মনে হতো না যেটা একটা রুচিসম্মত ড্রেস। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি ওই ড্রেসটা পরিবর্তনের। এটা আসলে আমার ব্যক্তিগত কোনো অর্জন বা চাওয়া পাওয়া এরকম না, এটা সম্মিলিত শিক্ষার্থীদের একটা চাওয়া। তো সেই জায়গা থেকে আমরা এই দাবিটাকে উত্থাপন করেছি, তুলে ধরেছি, এবং যতক্ষণ পর্যন্ত এটার সমাধানটা না হয় ততক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা করেছি। তারই ফলশ্রুতিতে আজকে আলমডাঙ্গা সরকারি কলেজে খুবই মার্জিত একটি স্কুল ইউনিফর্ম কোড
প্রদান করেছে আমাদের। এটা আমরা মনে করি যে আমাদের একটা ছাত্র রাজনীতির একটা অর্জন। এই আচ্ছা, সময়ের পরিবর্তনে কিন্তু রাজনীতি তো আসলে নতুনত্ব আসছে। পুরনো সব গদবাঁধা নিয়ম ভেঙে কিন্তু নতুন নতুন নিয়মও আসছে। সেক্ষেত্রে নতুন একটা রাজনৈতিক দল আমার বাংলাদেশ পার্টি এবং তার ছাত্র সংগঠন হলো যে বাংলাদেশ ছাত্রপক্ষ সংগঠন। সেই সংগঠনটি সম্পর্কে আসলে জনতা জানতে চায়, এ বিষয়টা একটু ক্লিয়ার করবেন এবং আপনাদের ম্যানিফেস্টো আসলে কি? আচ্ছা, শিক্ষা, সাম্য, অধিকারের বার্তা নিয়ে আমাদের এই সংগঠনটি গড়ে উঠেছে। তো আমাদের বাংলাদেশ ছাত্রপক্ষ প্রতিষ্ঠিত হয় নিরাপদ সড়ক আন্দোলনের পরবর্তী সময়ে এবং কোটা সংস্কার আন্দোলন, 18 কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলনের শীর্ষস্থানীয় নেতারা মিলে আলোচনা করে এটা 2023 সালের 16ই জুন আমাদের এই সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন হতে আত্মপ্রকাশ করে। তো আমাদের যে টার্গেটটা, যে এতগুলো রাজনৈতিক দল, ছাত্র সংগঠন রয়েছে, আমরা আসলে কোন মোটো নিয়ে এগোতে চাই এটা আমি আপনাকে একটু বলি। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে অন্যান্য যে কোনো ছাত্র রাজনীতি। আপনারা শুনছেন, জনতার জিজ্ঞাসা অনুষ্ঠান দেখছেন এবং আমাদের অতিথির কাছ থেকে শুনছেন। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, বিরতির পরে আবার ফিরে আসবো, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আলমডাঙ্গাবাসীর জন্য সুখবর। পশুহাট রোডে উদ্বোধন হয়েছে সুজুকি সালমান মোটরস লাক্সারি মোটরসাইকেল শোরুম। বিরতির পর আবারও ফিরে আসলাম। ধন্যবাদ আপনাদেরকে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন এবং আমাদের সঙ্গেই আছেন। জি বলুন। যে বিষয়টা বলছিলাম আর কি, তো আমরা আসলে চেয়েছি একটা নতুন ধারার রাজনীতি তৈরি করতে, যে রাজনীতিটা লেজুর ভিত্তিক হবে না, কিন্তু আমরা শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কাজ করব। আপনি খেয়াল করে দেখেন, আলমডাঙ্গাতে, আমার শহর, আমার এখানে বেড়ে ওঠা, আমার এই আলো বাতাসে বেড়ে ওঠা, আমরা আমাদের দীর্ঘ আমাদের জীবন, এই যে 22-23টা বছর আমরা প্রায় পার করে ফেলতে যাচ্ছি। তো এই সময় এসে আলমডাঙ্গার ছাত্র রাজনীতির ঐতিহাসিক কয়েকটি মুহূর্তের কথা শিক্ষার্থীদের কাছে জানতে চাইলে তারা বলতে পারবে না। কেননা আলমডাঙ্গার ছাত্র রাজনীতি দীর্ঘ 17 বছর ধরে একদম মানে আমি কি বলবো, এটাকে বস্তা পচা একটা গার্বেজে পরিণত করে ফেলছে। ছাত্র রাজনীতিটাকে মানুষ এখন এত পরিমাণ ঘৃণার চোখে দেখে যে কোনো একটা রাজনৈতিক দলের নেতা মানুষ সামনে থেকে সালাম দেয়, কিন্তু পিছন থেকে দেখলে বলে যে এটা, মানে তাদেরকে গালি দিয়ে তাদেরকে হেয় প্রতিপন্ন করে। আমরা চেয়েছি এই জায়গাটাকে পরিবর্তন করে। আপনি খেয়াল করে দেখেন যে আলমডাঙ্গার মতো একটা জায়গায় আমি কাজ করছি, তো আমার কাজ কেন্দ্রীয় কমিটিতে, বাট আমি আলমডাঙ্গাতে আছি, আলমডাঙ্গাতে কাজ করছি। আমি চাই এখানকার শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়াগুলো আছে, যে অধিকারগুলো আছে, সেইগুলো আদায়ের কাজ হোক। কিন্তু আসলে আমাদের রাজনৈতিক কালচারটা কি? আমাদের রাজনৈতিক কালচার হচ্ছে ইউনো, ডিসি, এসপি নতুন করে জয়েন করলো, আমরা ফুলের তোড়া নিয়ে গেলাম, একদম 20-25টা পোলা একটা বিশাল একটা ধরেন যে রাজনৈতিক ভাইব নিয়ে আমরা যে সেটা হচ্ছে দিয়ে বরণ করে নিয়ে আমার একটা প্রভাব রেখে আসলাম। আমার সেই প্রভাবটাকে কাজে লাগিয়ে আমি হাটের একটা অংশ থেকে পাইলাম, আমি বিশেষ কোনো সুবিধা পাইলাম। আমার যখন শিক্ষার্থীদের ভাতা করছি, তখন আমার দলীয় শিক্ষার্থীদেরকে আমি তখন সেই অগ্রাধিকারটা দিয়ে আমি হচ্ছে সুপারিশ করব প্রিন্সিপালের কাছে। এই যে একটা কালচার, আমরা এই কালচারটা থেকে বের হয়ে এসে আমরা এমন একটা রাজনীতি দাঁড় করাতে চাই যেখানে শিক্ষার্থীদের সমস্যার সমাধান করাই হবে আমাদের মূল মন্ত্র। মূলত এই মোটোটা নিয়ে আমরা এগোচ্ছি। সেক্ষেত্রে কি আপনার মনে হয় যে দীর্ঘদিন ধরে বাংলাদেশের যতগুলো বড় রাজনৈতিক দল আছেন তাদের কিন্তু শক্তিশালী ছাত্র সংগঠনও আছে, সেই জায়গা থেকে বাংলাদেশের নতুন করে এই বিএসপির আদর্শ প্রতিষ্ঠা করা কতটুকু সম্ভব বলে মনে হয় আপনার কাছে? এখন দেখেন, বাংলাদেশ স্টুডেন্ট পার্টি বা বাংলাদেশ ছাত্রপক্ষ এই সংগঠনটা মনে করে যে আমরা যদি সংখ্যায় একজনও হই এবং সেটা যদি ন্যায়ের পক্ষে হয়, তাতে আমরা মনে করি যে আমাদের জন্য আর কোনো প্রভাব প্রতিপত্তি কিংবা বলের কোনো প্রয়োজন নেই। আমরা সংখ্যায় একজনই সেটা জন্য কাজ করে যাব। আমাদের এই লড়াই জারি থাকবে। আমাদের মতাদর্শের সাথে, আমাদের চিন্তা ভাবনার সাথে যদি সাধারণ শিক্ষার্থীরা মনে করে যে না, আমাদের আদর্শিক অবস্থান ঠিক আছে, আমাদের সমস্যা সমাধানের যে রাজনীতি সেটা ঠিক আছে, তাহলে তারা যদি আমাদেরকে সাপোর্ট দেয়, আমাদের আর কোনো ধরনের সাপোর্টের প্রয়োজন নেই। আমরা মনে করি সাধারণ শিক্ষার্থীদের পাশে যদি আমরা থাকতে পারি, তারা যদি আমাদেরকে অ্যাকসেপ্ট করে, মানে এটাই হবে আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। এবং এটা অবশ্যই চ্যালেঞ্জিং, এর কোনো বিকল্প নেই। আমি আলমডাঙ্গা সরকারি কলেজ এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজ নিয়ে কাজ করছিলাম, তো আমার প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। বড় বড় ছাত্র রাজনৈতিক যে সংগঠনগুলো আছে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করেছে, কিন্তু
বিষয়টা হচ্ছে আমরা তো জুলাই গণঅভ্যুত্থানের পরে এমনটা চাইনি। তো জুলাই গণঅভ্যুত্থান বলে না, আমরা আমাদের যে ছাত্র রাজনীতিটা এটাকে যদি এস্টাবলিশ করতে চাই, তো আমাদের একটা দীর্ঘ সময়ের ব্যাপার, দীর্ঘ মেয়াদের একটা বিষয়। তো সেই জায়গা থেকে আমরা আমাদের চেষ্টাটা করে যাব, বাকিটা আল্লাহ ভরসা। যেহেতু বাংলাদেশ ছাত্রপক্ষের কেন্দ্রীয় কমিটির আপনি সহ সম্পাদক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি, এই নির্বাচনটাকে আসলে কিভাবে দেখতে চাচ্ছেন? দেখুন, দীর্ঘদিন পরে এই নির্বাচনটাতে আমরা আসলে আশা করি যে একটা ফেয়ার ইলেকশন হবে, এবং এই ইলেকশনে আসলে লেভেল প্লেয়িং ফিল্ড যেটা বলে আর কি, সেটা থাকবে। কিন্তু দুঃখের বিষয়, আমরা এখনো লেভেল প্লেয়িং ফিল্ডটা দেখতে পাচ্ছি না। পক্ষপাতমূলক আচরণ দেখতে পাচ্ছি প্রশাসনের, এবং রাঘব বোয়ালদের যে প্রশাসনের হস্তক্ষেপ করার যে প্রবণতা, সেটার এখনো প্রতীয়মান হচ্ছে। আপনি জেনে থাকবেন, এই কয়েকদিন আগে এক বিএনপির এক নেতা একটা আলোচনার মধ্যে মানে এত বাজে ভাষায় তিনি বলতেছে যে অমুক দলের কর্মীরা, জামায়াতের কর্মীরা যদি হচ্ছে এখানে ভোট চাইতে আসে, তাহলে তাদের এই এলাকার জনগণ বা তারা ওই বিএনপির নেতা কর্মীরা হচ্ছে কাপড় খুলে টেনে ফেলে দেবে। তো এই যে অধ্যত্বপূর্ণ আচরণ, এমন অধ্যত্বপূর্ণ আচরণের পরেও প্রশাসনিক কোনো ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয়নি, এবং এইটা যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে, এবং প্রার্থীরা যারা রয়েছে মাঠে, তারা যে এই বিষয়গুলোকে খুব সুন্দরভাবে ডিল করতে পারছে না, তা কিন্তু খুব স্পষ্টত। সুতরাং আমার শঙ্কা আছে, এই নির্বাচনটা ফেয়ার ইলেকশন করতে এই গভর্নমেন্ট কতটুকু সফল হবে, এই ব্যাপারে আমার মানে দৃঢ় শঙ্কা আছে। অথচ যেহেতু দীর্ঘ সময় পর একটা নির্বাচন হচ্ছে, এই নির্বাচনটা সুন্দর এবং একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক, এটা আসলে আপনারাও চান। সারা বাংলাদেশের মানুষের আসলে চাওয়া যে একটা উৎকণ্ঠার জায়গা থেকে মানুষের চাওয়া যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক, এবং সঠিকভাবে মানুষ তার মতামতকে যেন হচ্ছে যে জানাতে পারে। হ্যাঁ, মানুষ আসলে এটা চাই যে একদম তারা সুষ্ঠুভাবে ভোটটা দেবে এবং ভোট কেন্দ্রে যাবে। এই চাওয়াটা আসলে মানুষের দীর্ঘদিনের, এই জন্যই কিন্তু মানুষের একটা জনবিস্ফোরণ এবং গণ আন্দোলন গড়ে উঠলো জুলাই অভ্যুত্থানে। এই অভ্যুত্থান কিন্তু শুধুমাত্র যে একটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, ব্যাপারটা এরকম না। আমাকে কোটা দিচ্ছে না বলে আমি হচ্ছে আন্দোলন করছি, ব্যাপারটা মোটেও এরকম না। বরং দীর্ঘদিনের পুঞ্জীভূত যে ক্ষোভ মানুষের মধ্যে ছিল, ভোট দিতে না পারা, ব্যক্তিগত অধিকার না পাওয়া, মত প্রকাশের স্বাধীনতা না থাকা, অনেকগুলো বিষয় মিলেই কিন্তু এই আন্দোলন। সুতরাং এই আন্দোলনের পরে এই নির্বাচনটা যদি সুষ্ঠু না করা যায় বা এই গভর্নমেন্ট করতে না পারে, বাংলাদেশের ইতিহাসে কলঙ্কিত একটি অধ্যায় হয়ে থাকবে এই নির্বাচন। সুতরাং আমরা মনে করি সকলে, যেহেতু সকল বড় বড় রাজনৈতিক দলগুলো তারা যেহেতু প্রকাশ্যে চাচ্ছে, বলতেছে যে তারা সবাই একটি সুন্দর ইলেকশন চাই, আমরা প্রত্যাশা করি এই ইলেকশনটা একটা সুন্দর ইলেকশন হবে, এই প্রত্যাশাটা আমরা করি। আমরা দেখেছি যে 60-এর দশকের যারা ছাত্র রাজনীতি করছেন, 70 দশকের, 80-র দশকের, 90 দশকের পর্যন্ত আমরা দেখেছি যে ছাত্র রাজনীতি যারা করতেন, এই স্টুডেন্ট লিডারদেরকে মানুষ সমীহর চোখেই দেখতেন, একটা সম্মানের জায়গা কিন্তু তাদের ছিল। তো আপনার কি মনে হয় যে সেই ছাত্র রাজনীতির প্রতি বা ছাত্র নেতাদের প্রতি যে সম্মানটা নতুন করে আবার ফিরিয়ে আনা কি সম্ভব? দেখেন, পুরো দিনের যে রাজনৈতিক জৌলুস, আমি শুনেছি অনেক ইতিহাস, আমি পড়েছিও। তো সেই জায়গা থেকে আমরা সবচেয়ে কেন্দ্রীয় পর্যায়ে যে বিষয়গুলো দেখি, সেখানে আসলে খুব সৌহার্দ্যপূর্ণ আচরণে রাজনীতিটা হচ্ছে আবার নতুন করে। এখানে ছাত্রদল তাদের মতো করে তাদের রাজনীতি তৈরি করছে, তারা মিছিল করছে, ছাত্র শিবির তাদের মিছিল করছে, ছাত্র ইউনিয়ন তাদের মিছিল করছে, অর্থাৎ প্রত্যেকটা দলের একটা ইনক্লুসিভ অংশগ্রহণ আছে। কিন্তু আমরা আসলে যে প্রত্যাশাটা করেছিলাম, আমরা এখানে চাই যে চুয়াডাঙ্গা জেলার মতো একটা জায়গাতে সকল ধরনের রাজনৈতিক দলগুলো এক্সিস্ট করবে, এখানে বাম ধারার রাজনীতি চলবে, এখানে ডান ধারার রাজনীতি চলবে, সকল রাজনৈতিক দলের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ যে সম্পর্ক, সেই সম্পর্কটা থাকবে। আমরা আমাদের প্রতিবাদ করব স্লোগানে স্লোগানে, মিছিলে মিছিলে, মেধা মননে, আমরা এই প্রত্যাশাটাই করি। তো আমরা যদি সবাই মিলে চাই নতুন করে, অবশ্যই সেই পুরনো রাজনৈতিক জৌলুস ফিরিয়ে আনা সম্ভব। সম্মানিত দর্শক, যেহেতু আজকে আমাদের স্টুডিওতে যিনি আছেন উনি একজন তরুণ রাজনীতিবিদ এবং ছাত্র নেতা, উনি যে কথাগুলো বললেন যে আসলে সুন্দর রাজনীতির পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমাদের সহনশীলতা দরকার এবং আদর্শ ভিত্তিক রাজনীতি তৈরি করা, আদর্শের জায়গা থেকে যে যার আদর্শ বিশ্বাস করেন সেই আদর্শ ভিত্তিক রাজনীতি গড়ে উঠুক, এতে করে বাংলাদেশের ছাত্র সমাজের রাজনীতি বা বিশেষ করে ছাত্র রাজনীতিটা একটা সুন্দর পরিবেশ তৈরি হবে। তো আজকের অনুষ্ঠানের
এর প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আগামীর বাংলাদেশ এবং ছাত্র রাজনীতি হোক সুন্দর এবং সহনশীল অবস্থান থেকে, এবং সকলেই সকলের জায়গা থেকে রাজনীতি করে বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করারই স্বপ্ন দেখুক। আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই। যেহেতু আপনি ছাত্র রাজনীতি করছেন, আগামী দিন এদেশের কর্ণধার হিসেবে হয়তো নিজেকে মেলে ধরবেন, আগামীর বাংলাদেশকে কিভাবে দেখতে চান? কেমন বাংলাদেশ দেখতে চান আপনি? ধন্যবাদ। আগামীর বাংলাদেশকে আমি আসলে যেভাবে দেখতে চাই, তার জন্য একটা বিশাল পরিবর্তন দরকার। সেই পরিবর্তনটা হইতে হবে গ্রাম থেকে ইউনিয়নে, ইউনিয়ন থেকে উপজেলায়, উপজেলা থেকে জেলায়, জেলা থেকে বিভাগ, বিভাগ থেকে পুরো বাংলাদেশ। তো আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। আলমডাঙ্গা শহর, আমি মনে করি যে এটাকে পরিবর্তন করাটাই আমার আগামী 5 বছরের লক্ষ্য থাকবে, যে আমি এই শহরটাকে ছাত্র রাজনীতি দিয়ে আমার প্রভাব যদি আমি তৈরি করতে পারি, সেক্ষেত্রে আমি এই প্রভাবটা ইতিবাচক পরিবর্তনে কাজে লাগাবো। এবং আপনি খেয়াল করে দেখবেন যে 2014 সালে এই আলমডাঙ্গার মাটিতে তাহেরাকে হত্যা করা হয়েছে। ব্যাপক গণ আন্দোলন, ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল। বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যাপক আন্দোলন হয়েছে। বিচার পেয়েছেন? আজ পর্যন্ত তাহেরা হত্যাকাণ্ডের বিচার করা হয়নি। এই যে রাজনৈতিক কালচার, এই কালচারটা সৃষ্টি করে দিয়ে গেছে কারা? আপনাকে বুঝতে হবে যে এই কালচারটা আসলে কারা সৃষ্টি করে দিয়ে গেছে। আজকে যদি তাহেরা হত্যার বিচার হতো, এদেশের মানুষ আর কেউ, এই অঞ্চলের মানুষ আর কেউ ধর্ষক হয়ে ওঠার সাহস পেত না। আজ কেউ বলতে পারতো না যে এখানে ভোট চাইতে আসলে সায়া টেনে খুলে ফেলে দেব, এই কথা বলার সাহস কেউ করতে পারতো না। আপনি চিন্তা করে দেখেন, এই ছোট্ট একটা শহর, এইখানে ছোট্ট শিশু সামিয়ার কথা সবাই ভুলে গেছে। যে সামিয়া 4 বছর বয়স, বাচ্চা খেলা করতেছিল। ওই যে ড্রেন, রথতলার থেকে চাতালমোড় অবধি যাওয়ার মাঝখানে যে ড্রেন, ওই ড্রেনের অব্যবস্থাপনা, এর দায় কি আলমডাঙ্গা পৌর প্রশাসনের নাই? তো তারা আজ পর্যন্ত এই সমস্যার সমাধান করতে পারেনি। সে বাচ্চাটা মারা গেছে। আজকে মানুষ আমরা সবাই ভুলে গেছি, আমরা তাদেরকে নিয়ে ভাবি না, আমরা ওই রাজনীতি করি না। মুগ্ধ ভাই মারা গেছে আজকে থেকে আরো প্রায় 7-8 বছর আগে। উপজেলার মধ্যে একটা স্ল্যাববিহীন একটা ক্যানাল অব্যবস্থাপনার পৌরসভার মধ্যে, ওই জায়গার মধ্যে সে পড়ে মারা গেছে। ছোট্ট একটা শহরে আপনি খুঁজে খুঁজে দেখেন, এরকম কয়েকটা মৃত্যু আপনি দেখতে পারছেন। তো এই সমস্যাগুলো সমাধান কোন রাজনৈতিক দল করবে? আজকে একটা রাজনৈতিক দল পর্যন্ত এই বিষয় নিয়ে একটা কথা বলতেছে না। তারা তাদের আখের গুছানোয় ব্যস্ত, তারা তাদের ক্ষমতা নিয়ে ব্যস্ত। কিন্তু এই যে সমস্যা সমাধানের যে বিষয়গুলো, আজকে আমি শুনতে পারি যে পৌরসভাতে এক মহাজন এসে 1.5 বছর তো একদম সব গনিমতের মাল পেয়েছে। একজন মহারথী এসে তারা একটা বিশাল জনগণের ভালোবাসার পাত্র হয়ে ওঠে। তারা দেখায় যে আমরা এই সাফ করে ফেললাম, এই সাফ করে ফেললাম। দেখা যায় পরে বিল তুলতেছে 8 লাখ টাকা, 10 লাখ টাকা, 5 লাখ টাকা। একটা উঠান ঝাড়ু দিয়ে দেখা গেল যে 5 লাখ টাকা বিল হয়ে যায়। আজকে বদ্ধভূমি পৌর পার্কটা হওয়ার কথা, সংস্কার বরাদ্দ এসে পড়ে আছে। 1 মাস পার হয়ে গেছে, আমরা বারবার তাদেরকে নক করছি, কই আপনাদের কাজ কই? সে টাকা তারা খেয়ে গায়েব করে ফেলেছে। প্রশাসনের কর্মকর্তারা তো থেকে অস্বীকারও করে যে আমরা এই টাকা বিল দেয়নি, টাকাটা ফেরত চলে গেছে। কত বড় অধ্যত্বপূর্ণ আচরণ! আপনি চিন্তা করে দেখেন, জনগণের চোখে ফাঁকি দেওয়ার চেষ্টা করে। অথচ স্পষ্টত তারা হয়তো জানে না যে এখন অনলাইনে অনেক কিছু পাওয়া যায়। মানুষ জানতে পারে যে কোথায় কত টাকা বিল উঠলো, কত টাকা বরাদ্দ আসলো, এগুলো এখন অনলাইনে পাওয়া যায়। তো আমি মনে করি আসলে আমাদের এই জায়গাগুলো সংশোধন করার জন্য একজন ভালো মানের নেতৃত্ব দরকার। শুধুমাত্র ভালো নেতৃত্বই নয়, এই অঞ্চলের মানুষের সহনশীলতা প্রয়োজন, সহযোগিতা প্রয়োজন। যদি আমরা পারি মানুষের সেই ভালোবাসাটা অর্জন করতে, আস্থাটা অর্জন করতে, আমাদের এই সংগ্রাম আমরা চালিয়ে যাব। এবং ভবিষ্যতে আমি চেষ্টা করব যে অন্তত আলমডাঙ্গার রাজনীতি এবং চুয়াডাঙ্গা জেলার রাজনীতিতে আমরা একটা প্রভাব রেখে এই অঞ্চলটাকে মানুষের জন্য নিরাপদ একটি শহর হিসেবে গড়ে তুলব। আপনি দেখেন, আজকে আমার কাছে প্রায় এরকম খবর আসে যে যারা পশু হাসপাতালের গলি দিয়ে বাচ্চারা প্রাইভেট পড়তে যায়, ছোট ছোট বাচ্চা মেয়েরা প্রাইভেট পড়তে যায়, ওইখানে মাদকাসক্ত ছেলেরা ওদেরকে ডিস্টার্ব করে। আমি এমনও খবর পেয়েছি যে আমাদের ক্যানালের ধার ধরে তারা এমনভাবে অ্যাবিউজ করে কিছু মাদকাসক্ত ছেলেরা, মেয়েরা বাসায় যে আর বলতে পারে না। তো একটা রাজনৈতিক দলের, একটা প্রশাসনের, একটা অঞ্চলের জনপ্রতিনিধিদের এই দায়িত্বগুলো থাকে। তারা এই শহরটাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্বটা তাদের, তারা ব্যর্থ। আমরা এই জায়গাগুলো পরিবর্তন করতে চাই। এবং আমার খুব খারাপ লাগে যখন
কোনো মানে ধরেন যে একটা বাচ্চা মেয়ে যখন কোনো কারণে হয়তো আমাকে বলতেছে বা কাউকে এই বিষয়গুলো আলাপ করতেছে যে তারা তো আসলে বলতে পারে না, বলতে চায় না। আজকে সম্মানিত দর্শক, উদীয়মান ছাত্র নেতা রাকিব মাহমুদের কথা আমরা শুনলাম। উনি আগামীর বাংলাদেশ দেখতে চান একটা সুন্দর সাফল্যমণ্ডিত একটা দেশ, যেখানে কোনো অনিয়ম থাকবে না, দুর্নিয়ম থাকবে না, একটা সাজালো গোছালো দেশ এবং সকলের সমন্বয়ে এবং সকলের সদিচ্ছা। বিশেষ করে যারা রাজনৈতিক রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন এবং বিভিন্ন পর্যায়ের নির্বাচনে নির্বাচিত হন, সমাজের মানুষের সেবার দায়িত্ব নিয়ে থাকেন, আসলে তারাই পারেন সর্বপ্রথমে তারা এই ভালো কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার, এবং পাশাপাশি যারা ভিন্ন ধর্মী রাজনীতি করেন বা ভিন্ন দলের হন, তাদেরকে সঙ্গে নিয়ে একটি বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব বলে উনি ওনার মন্তব্য জানিয়েছেন। আমরা আগামী দিন আবারও কোনো ছাত্র নেতাকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।